আপনারা সবাই বসে পড়েন। আপনারা সবাই বসে পড়েন। নারী ও শিশু খুবই একটা সংকটপূর্ণ অবস্থানে আছে এবং সেই জায়গা থেকে দেখছি যে গণ অভ্যুত্থানের পরেও যে পুলিশ আমাদেরকে খুন করেছে সেই পুলিশের কোন রকমের মানসিকভাবে কোনো কাউন্সিল বা কোনো ট্রেনিং বা তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার
কোন রকমের ব্যবস্থা বা পুনর্বাসন না করে সেই পুলিশকেই আবার হচ্ছে আমাদের সেফটির জন্য নিয়োগ করা হয়, সেই পুলিশই এখন দায়সারা কাজ করছে। আবার হচ্ছে সেনাবাহিনী পর্যন্ত নির্বাহী ক্ষমতায় আছেন, তারাও সেফটি নিশ্চিত করতে পারছেন না। তো আলটিমেটলি দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের আইজিপির যে দায়সারা কাজ, এবং কোন ধর্ষণ বা কোন মবের কথা জিজ্ঞেস করলে তারা হচ্ছে এমন ধরনের কথা বলে যে এটা আলটিমেটলি মনে হয় যে মবকে উস্কানি দেওয়ার মতোই কথাবার্তা। তো আমাদের মঞ্চ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং সেই আন্দোলনটাকেই প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে সামাজিকভাবে ডিহিউম্যানাইজেশনের মধ্যে পড়তে হয়, ট্যাগিং রাজনীতির মধ্যে পড়তে হয়। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে যেভাবে হচ্ছে ট্যাগ দিয়ে একটা মানুষকে মেরে ফেলা যায়, সেটা জায়েজ করা হয় এই ডিহিউম্যানাইজেশনের মাধ্যমে। যেমন হচ্ছে শিবিরকে তারা হচ্ছে যে কোনো সাধারণ মানুষকে শিবির জামাত ট্যাগ দিয়ে মেরে ফেলতো, ঠিক তেমনি এখন শাহবাগী বাম বলে হচ্ছে মেরে ফেলার একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে এই সময়টায়। এই সময়টাতে দেখছি যে আমরা নারীরা বেশি অনিরাপদ, এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এক হয়েছি। আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। আর এই প্ল্যাটফর্মটি 23 ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছি, এবং এই কর্মসূচির আজকের হচ্ছে আমরা হচ্ছে স্মারকলিপি জমা দিব, এবং এই স্মারকলিপিতে আলটিমেটলি একটা দীর্ঘস্থায়ী যে জনতা থাকবে না, সেই দায়িত্ব তো রাষ্ট্রের নেওয়ার কথা। তাহলে এরকম ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পর আপনি জানেন যে এরকম ধর্ষণের ঘটনা ঘটলে কিন্তু রাষ্ট্র বাদী হয়ে মামলা করতে পারে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা দেখি ধর্ষণের ঘটনা হয়ে যায়, ধর্ষককে ঘরে এসে শাসিয়ে যায়, যে ধর্ষিতাকে ঘরে এসে শাসিয়ে যায় ধর্ষকের পেটোয়া বাহিনীরা। কিন্তু আমাদের দেশে যে রাষ্ট্র ব্যবস্থা, যারা আইন ব্যবস্থা, যারা দায়িত্ব আছে, তারা কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। ফলে আমরা বলতে চাই যে ধর্ষণের জন্য আমরা 2 দিন পর এসে দাঁড়াবো, আপনারাও এসে আমাদের কথা শুনবেন, আপনারাও নারীদেরকে নানানভাবে প্রশ্ন করবেন, আর লোক দেখানো দুটা বিচার করবেন, আর লোক দেখানো দুটা গ্রেফতার করবেন। এর মধ্যে দিয়ে আসলে আমরা মনে করি না কোনো সমাধান আসবে। যদি সমাধান আনতেই হয়, একদিকে যেমন আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে, অন্যদিকে যেটা করতে হবে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা জানেন যে আমাদের ছেলেমেয়েরা নারীদের দেখার দৃষ্টিভঙ্গি কোত্থেকে পায়, সমাজে একজন নারীকে কিভাবে দেখতে হয় একজন পুরুষের। সে যখন অনলাইন মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট গুলোতে বিনোদন মাধ্যমে একজন নারীকে পণ্য হিসেবে সে দেখতে পায়, তখন সে তার বাস্তবের নারী এবং সেই যে মিডিয়ার নারী, সেই যে ব্যবসায়ী শ্রেণীর যে মানুষের সামনে যেটা সে প্রেজেন্ট করে, সেই নারীর সাথে বাস্তবের নারীকে সে ঘুরিয়ে ফেলে। ফলে নারীকে সে যথার্থ মর্যাদা দিতে পারে না। একদিকে আপনি দেখবেন পর্নোগ্রাফির ছড়াছড়ি, মাদকাসক্তির ছড়াছড়ি, কিশোর গ্যাং গড়ে উঠছে, অন্যদিকে এগুলো রোধের কোনো সামাজিক আন্দোলন নেই, সামাজিক কোনো উদ্যোগ নেই, এবং রাষ্ট্রীয় কোনো উদ্যোগ তো নেই। ফলে আমরা বলতে চাই, কেন খেলার মাঠ নেই? একজন স্টুডেন্ট কেন, একজন বাচ্চা কেন শরীরে মনে দেহে সঠিকভাবে বিকশিত হতে পারছে না? কেন নারী সম্পর্কে সে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠতে পারছে না? ফলে আমরা বলছি, যখন ধর্ষণের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি, তখন আমরা এই কথাটা বলতে চাই, একদিকে যেমন বিচার নিশ্চিত করতে হবে, আইনের কঠোর বাস্তবায়ন করতে হবে, অন্যদিকে একটা সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনা করতে হবে, যাতে এই যে ধর্ষক যারা হয়ে উঠছে, তারা তো এমনি হয়ে উঠছে না, তাদের একটা সামাজিক বাস্তবতা তাদের এইরকম মানসিকতা প্রকাশে বাধ্য করছে, যার জন্য ঘরের বাইরে কোথাও নারী সেফ না। আপনি পর্দার কথা বলেন, আপনি আসিয়া তো তার ঘরের মধ্যে ছিল, আপনি কি করে পর্দার কথা বলতে পারেন? এই যে নারী বিদ্বেষী যে বক্তব্যগুলো দিনের পর দিন সমাজ অভ্যন্তরে, আমাদের সমাজের যারা ইনফ্লুয়েন্সার রূপে যারা আসে, আপনি জানেন এখানে যারা এই যে মোল্লা থেকে শুরু করে এই যে নারীদের যে দেখার দৃষ্টিভঙ্গি, তারা তো আমরা গড়ে তুলতে পারবো যে কেন শরীর মনে মানুষ সে বিকশিত হতে পারে না, শরীরে এবং মনে, এবং কেন আমরা সেই সাংস্কৃতিক আবহটা তৈরি করতে পারি না। আমরা দেখি স্কুল, কলেজ, মাদ্রাসায় সর্বত্র যেইভাবে নারীকে হেয় প্রতিপন্ন করার যে সংস্কৃতি বিরাজমান, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ওই শিশুটি যখন ছোট থেকে বড় হয়, সে দেখে যে সমাজে সে একরকম, একটি ছেলে একরকম, একটি মেয়ে আরেক রকম।
একটি ছেলে যতটা নিরাপদ, একটি মেয়েকে তার থেকে অনেক বেশি স্কুলে যেতে হলে তার সাথে একজন অভিভাবক লাগে। তার মানে সে ছোটবেলা থেকেই শেখে যে তার বোনটি অনেক বেশি অনিরাপদ। এই যে এই ছোটবেলা থেকে তার মধ্যে যে অনিরাপত্তার বোধ নারী পুরুষ উভয়ের মধ্যে গড়ে ওঠে, তার বোনকে নিয়ে তার অতিরিক্ত দুশ্চিন্তা এবং তার যে নারীকে দিতে হচ্ছে প্রোটেকশন দিতে হচ্ছে, তার নিজেকে নিয়ে এবং তার পরিবারের তাকে নিয়ে যে দুশ্চিন্তা, এটা কিন্তু একটা দীর্ঘদিন ধরে চলে আসা একটি ধর্ষকামী সমাজের লক্ষণ। এই লক্ষণগুলো যদি আমরা সমাধান করতে না পারি তাহলে এই ধর্ষকদের উৎপাদন কখনোই বন্ধ হবে না। তারপরে থেকে যাচ্ছে আরো দ্বিতীয় প্রশ্ন, যে কি করে আনবীররা ছাড়া পেয়ে যায়, কি করে তনুর হত্যাকারীরা বীর দর্পে ঘুরে বেড়ায়, কি করে কল্পনা চাকমার যে হত্যাকারী, সেই কল্পনা চাকমার মামলাটি পর্যন্ত কোর্টে নানাভাবে যারা মামলার সাথে জড়িত তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে ফেরদৌসকে। তাহলে এইগুলো ক্ষমতা কাঠামোর সাথে জড়িত, একটা সাংস্কৃতিক লড়াই আর একটা ক্ষমতা কাঠামোর সাথে লড়াই। এই দুটো লড়াই যদি আমরা প্যারালালি চালাতে না পারি তাহলে আসলে এইখানে প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে আমরা দাঁড়াবো এবং আমরা চিৎকার করবো, গলা ফাটাবো, কিন্তু প্রকৃত সমাধান সম্ভব নয়। তাই আসুন প্রকৃত সমাধান করার জন্য দুই দিকে, একটা হচ্ছে সাংস্কৃতিক ভাবে এবং আরেকটি ক্ষমতা কাঠামোর সাথে আমরা নানান অংশজন, শিক্ষার্থী, শিক্ষক এবং আইনের ছাত্র, আইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের 9টি দফা তৈরি করি। কারণ আমরা মনে করি যে এই যে প্রত্যেকবার নানানভাবে দেখা যায়, 90-এর দশক বলেন, 2020 সাল বলেন, বাংলাদেশে এক একটি নৃশংস ধর্ষণের ঘটনা ঘটে, তারপর বাংলাদেশের জনগণ ক্রোধে ফেটে পড়েন, তারপর দেখা যায় যে ফাঁসি বা এরকম কোন একটা শর্ট টার্ম সলিউশন মার্কা একটি দাবি বা দুইটি দাবির প্রেক্ষিতে ওই আন্দোলন আলটিমেটলি শেষ হয়ে যায়। কিন্তু আপনারা দেখেন 2020-এর আন্দোলনের পরও এখন 2025-এ আমরা দাঁড়িয়ে আছি এবং আমার বোন আসিয়া এখনো সিএমএইচ এ ভর্তি, তার জীবন সংকটে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে একটি ফাঁসির দাবি বা একটি কোনো একটা দফা, যে একটি খুব দ্রুততম সময়ের মধ্যে কোনো একটা শাস্তি দিয়ে শেষ করে দেওয়া, এই ধরনের দাবিগুলো আসলে ফলপ্রসূ হয় না। তাই আমরা 9টি দফা দাবি তৈরি করি। তার মধ্যে যেমন এই যে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচারের দাবি রয়েছে, ঠিক তেমনি ট্রাইব্যুনাল গঠনের কথা রয়েছে, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়ন বিরোধী সেলের কথা বলা রয়েছে এবং সোশ্যাল মিডিয়া সহ জনপরিসরে নারী বিদ্বেষমূলক যে কথাবার্তা এবং ও যে ধরনের কথাবার্তা ধর্ষণ বা নিপীড়নের ঘটনাগুলোতে সম্মতি উৎপাদন করে, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে গত জুলাই আগস্ট মাসে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর বাংলাদেশের একটি নতুন রূপ, একটি নতুন সরকার আমরা দেখতে পাই। আমাদের কিছু স্বপ্ন ছিল, আমরা যখন সেই আন্দোলনে আমাদের ভাইদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক জেলায়, ইউনিভার্সিটিতে, আমাদের চাওয়া ছিল যে বিচারহীনতার যে সংস্কৃতি, যে রেপের প্রতি সম্মতি উৎপাদন করার কালচার, তা একই সাথে যে জুলুমের বিরুদ্ধে আমরা যে শেখ হাসিনা রয়েছেন তার যে ছাত্রলীগের দ্বারা কন্ট্রোলড যে অপরাধ যে সার্কিট, সেটা ভেঙে যাবে ঠিক এই শেখ হাসিনার গতির সাথে। কিন্তু আমরা দেখতে পাই আগে যে ক্রাইম গুলো ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগ ঘটাতো, সেই একই ক্রাইম গুলো এখনো রয়েছে, কেবল ভিন্ন ভিন্ন পক্ষতা ঘটাচ্ছে। বরং আমরা এটা দেখতে পাই যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ গুলো নেওয়ার কথা ছিল, এই অভ্যুত্থানের পর আমাদের যে নিরাপত্তাটুকু দেওয়ার কথা ছিল তারা দিতে পারেননি। তারা বরং এসে বলছেন যে এই ধরনের ষড়যন্ত্রের পিছনে আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ দায়ী হলেও আপনারা কিছু করবেন না কেন? আওয়ামী লীগ দায়ী হলেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে কেন? তারা এখনো বিচার বা কর্মকার শাস্তি